জয়লাভ করেছে বিজেপি। যারা মনে করেছিলেন যে ব্যাপক বিলগ্নীকরণের কারণে এই যে নরেন্দ্র মোদী দেশ বিক্রি করছে, রূপানি সমস্ত সরকারি সম্পত্তি বিক্রি করে দিচ্ছে, শহরের মানুষের ওপরে বা গঞ্জের মানুষের ওপরে তার প্রবল প্রভাব পড়েছে, যার প্রচার দৈনন্দিন পশ্চিমবঙ্গে চলেছে, যার প্রচার প্রতিনিয়ত সকালবেলা তৃণমূল কংগ্রেস বলে চলেছেন এবং বিভিন্ন সময় তার আগে সুন্দর সুন্দর বিশেষণ ব্যবহার করছেন। গোলগাল চেহারা, ওই কিম্ভূত কিমাকার এবং হোদল কুতকুত্তের ওপর আস্থা রেখেই গুজরাতের একাশিটি গ্রাম পঞ্চায়েতের মধ্যে, 81টি পুরসভার মধ্যে, মাফ করবেন, 81টি পুরসভার মধ্যে হোদল কুতকুত এবং কিম্ভূত কিমাকারের উপর আস্থা রেখে 75টা বিজেপির হাতে তুলে দিয়েছে। কারণ তারা মনে করেছেন যে এই হোদল কুতকুতরাই হচ্ছে ভারতবর্ষের ভবিষ্যৎ, এই কিম্ভূত কিমাকাররাই নাগরিক জীবনকে সুরক্ষিত রাখতে পারে এবং তারাই মানুষকে একটি উন্নততর আধুনিক পরিষেবা দিতে পারে। কংগ্রেস 16টি গ্রাম পঞ্চায়েত, 18টি পুরসভা এবং 1টি জেলা পঞ্চায়েত, কংগ্রেস একটি আসনও লাভ করতে পারেনি। 16টা গ্রাম পঞ্চায়েতের মধ্যে কংগ্রেসের কোনো আসন নেই। 18টি পুরসভা এবং একটা জেলা পঞ্চায়েতে কংগ্রেস একটাও আসন পায়নি। 193টা গ্রাম পঞ্চায়েত, 52টি পুরসভা ও 26টি জেলা পঞ্চায়েতে কংগ্রেসের আসন সংখ্যা 2 সংখ্যায় পৌঁছতে পারেনি। অর্থাৎ যে নরেন্দ্র মোদীর নেতৃত্বে, যে নরেন্দ্র মোদীর সরকারের সঙ্গে, যে দলের সঙ্গে আমরা পশ্চিমবঙ্গের একই দলের সরকার চাইছি, ডাবল ইঞ্জিন সরকার চাইছি, যাতে 44 বছরের সেই স্টেপ মাদারলি অ্যাটিটিউড, কেন্দ্রের বঞ্চনা, এই শব্দ বন্ধ থেকে মানুষ মুক্তি পেতে পারে, আজকে সেই দলের প্রতি আজকে যে মানুষ আস্থা রেখেছে, আজকে এটার সবচেয়ে বড় তার প্রমাণ হচ্ছে আজকের এই নির্বাচনের ফলাফল। কারণ বিরোধী শক্তি যদি ধরতে হয় তাহলে প্রথম এই মুহূর্তে যে শাসক দল তার বিরোধী, যদিও লোকসভায় বিরোধী দলের মর্যাদা নেই, এটা দুর্ভাগ্যবশত শতাব্দী প্রাচীন পার্টি এমন অঙ্কে পৌঁছেছে যে তারা সঠিক বিরোধী দলের ভূমিকা পালন করা তো অনেক দূরের কথা, বিরোধী দলের মর্যাদাটুকুনি পর্যন্ত ধরে রাখতে পারছে না। আজকে ভারতবর্ষের এই মুহূর্তে আমরাও চাই গণতন্ত্রের সাফল্যের জন্য, আমরাও চাই গণতন্ত্রকে আরও শক্তিশালী করবার জন্য একটা কেন্দ্রে একটা শক্তিশালী বিরোধী দল থাকুক, কিন্তু দুর্ভাগ্যবশত বিরোধীরা প্রতিদিন ক্ষীণ স্বাস্থ্য হয়ে পড়ছেন। এদের স্বাস্থ্যোন্নতির জন্য জানি না গুটকা বা খৈনির বদলে, পানপরাগের বদলে, ওই জাতীয় কোনো জিনিসের বদলে আমাদের এই রাজ্য থেকে নতুন কোনো বাইটস উপহার দেওয়া তাদের যাবে কিনা আমার জানা নেই এদের উজ্জীবিত করবার জন্য। 21শে ফেব্রুয়ারি 6টা পুরসভা, আহমেদাবাদ, সুরাত, রাজকোট, ভাদোদরা, জামনগর এবং ভাবনগর পুরসভায় ব্যাপক আকারে জয়ী হয়েছে বিজেপি। যারা বলছেন পশ্চিমবঙ্গে দাঁড়িয়ে যে ভাদোদরা রাওকে বিজেপি অন্যায়ভাবে গ্রেপ্তার করেছে, তার মুক্তির দাবির জন্য গুজরাতের জনমানুষ উত্তাল হয়ে উঠেছে, যারা বলছেন যে শুধুমাত্র বিজেপি সরকারের কোনো নীতির বিরোধিতা করলে তাকে দেশদ্রোহী বলা হচ্ছে, তাহলে এই নির্বাচনের ফলাফলের মধ্যে এর কোনো প্রতিফলন নেই কেন? আসলে পশ্চিমবঙ্গের যে রাজনীতি, সেই রাজনীতি সম্পূর্ণ বিভাজনের রাজনীতিতে রূপান্তরিত হয়, একটা সর্বনাশের দিকে পশ্চিমবঙ্গ এগিয়ে চলেছে। যারা দীর্ঘদিন বন্ধ কারখানার গেটে দাঁড়িয়ে বললেন মন্দির মসজিদ লড়াই নয়, চাই রুটি রুজির লড়াই, যারা সিআইটিউর সভায় গিয়ে তথাকথিত ওই অযোধ্যার বিতর্কিত কাঠামো ভেঙে ফেলার একটা চাক্ষুষ ধারা বিবরণী দিলেন, আজকে তারা যে কোনো অবস্থা থেকেই তাদের কোর ইস্যু থেকে তারা ধরে রাখতে তারা পারেননি। ক্রোনো ক্যাপিটাল, হোয়াইট কলার লেবার, এক্সপ্লয়টেশন, জাতিসত্তা,
স্টালিন ট্রটস্কি দ্বন্দ্ব, আমরা ছোট থেকে এই ধরনের শব্দ এবং এর শোনাশুনি মুখস্থ হয়েছিলাম। তারপরে আমরা গ্লাসনোস্ট পেরেস্ট্রয়িকাও দেখেছি। তারপর অন্যের চেয়ারম্যানকে আমাদের চেয়ারম্যান বলতেও আমরা শুনেছি। পশ্চিমবঙ্গে এমনও কিছু শক্তি আছে যারা একসময় প্রকাশ্যে স্যার আশুতোষ মুখোপাধ্যায় এবং বিদ্যাসাগরের মূর্তি ভেঙে ঘোষণা করে তাদের মূর্তি ভেঙেছিলেন এবং ভেঙে বলেছিলেন বিদ্যাসাগরকে যে ফর্মিডেবল ব্রিটিশ এজেন্ট। আজকে দুর্ভাগ্যবশত আজকে এই রাজ্যের যারা শাসক দল ক্ষমতার পরিবর্তনের সময় এবং ক্ষমতা থেকে বিদায় নেবার সময় আজকে তাদেরও হাত ধরতে কুণ্ঠিত হচ্ছেন না। আসলে একটা রাজনৈতিক দল কোথা থেকে এসছে তার অতীতের স্মৃতি নেই এবং কোথায় পশ্চিমবঙ্গকে পৌঁছে দেবে বা নিজের দলকে কোথায়। যেদিন প্রকাশ্যে বলা হয়েছিল মাইনরিটি হ্যাজ আ রাইট টু সেলফ ডিটারমিনেশন, আত্মনিয়ন্ত্রণের অধিকার চাই, হিন্দু মুসলমান দুটো পৃথক জাতি, এই দুটো জাতিসত্তা একই সঙ্গে সহাবস্থান করতে পারে না, তাই পাকিস্তানের জন্ম হয়েছিল। আমাদের বহু রক্তস্নানের মধ্যে দিয়ে, বহু গণধর্ষণের মধ্যে দিয়ে, বহু অঙ্গচ্ছেদের মধ্যে দিয়ে আজকে সেই অবস্থার আবার পৌঁছে যাচ্ছে। আজকে ধর্মের নামে প্রকাশ্যে ভাগিদারি চাওয়া হচ্ছে আর নিজেদের রাজনৈতিক প্রাসঙ্গিকতা বজায় রাখবার জন্য সেখানে দাঁড়িয়ে তথাকথিত প্রগতিশীল, স্বঘোষিত প্রগতিশীল, মুক্ত চিন্তন যাকে বলে, মুক্ত চিন্তনের নায়করা আজকে তার কোলে গিয়ে ঝাঁপিয়ে পড়েছে। আজকে যারা বলছেন যে বিভিন্ন সময় তৃণমূলের পক্ষ থেকে বলা হচ্ছে যে বিরোধিতা করলেই বলা হবে টুকরে টুকরে গ্যাং, যদি কেউ প্রকাশ্যে বলে ভারত তেরা টুকরে হোঙ্গে ইনশাল্লাহ ইনশাল্লাহ, যদি সেখানে প্রতিবাদ হয়, যদি সেখানে তাদের বক্তব্যকে হেড স্পিচ বলে পুলিশ তাদের বুক করে, আমরা মনে হয় এর মধ্যে আমাদের কোনো অন্যায় নেই। এবং ভবিষ্যতে যদি পশ্চিমবঙ্গে এই ধরনের কথা বিজেপি ক্ষমতায় আসবার পরে বন্ধ করবার চেষ্টা করবে। পশ্চিমবঙ্গের মাটিতে বিজেপির সরকারের আমলে, মানে যে সরকার আসছে নতুন সরকারের সময়, আর কোনো দিন পশ্চিমবঙ্গের কোনো সীমান্তবর্তী জেলায় গান আপনারা শুনতে পাবেন না, এটা আমরা ইনশিওর করছি। যে এগিয়ে চলো, ঝাঁপিয়ে পড়ো, বাংলাদেশে ঝাঁপিয়ে পড়ো, শেখ হাসিনার গলায় দড়ি টানো, শেখ হাসিনাকে ফাঁসিতে তোলো, এই শব্দগুচ্ছ, এই গান পশ্চিমবঙ্গে চলবে না। তার জন্য যা করবার সেটা আমরা করব। ধন্যবাদ। ওটা তো গান্ধীজি বলতেন। তারপরে আমাদের আম্বেদকর সাহেব বলেছিলেন, উনি বলেছেন মনে হয়, গান্ধীজির ব্যাপার সংবিধানেও আছে। তার মানে বিজেপি এতদিন তো গুজরাটে জনবিচ্ছিন্ন ছিল, গুজরাটে তো এতদিন বিজেপি জনবিচ্ছিন্ন ছিল। জনরোষের সামনে বিজেপি, গুজরাট বিক্রির সামনে বিজেপি। সবচেয়ে দরিদ্র গুজরাটের শ্রমিকরা, সবচেয়ে কম নাকি ওখানে শ্রমিকরা তারা পারিশ্রমিক পাবার জন্য গুজরাট হাইকোর্ট সরকারকে সতর্ক করেছে। সেই জন্যই তো আমরা আহ্বান জানিয়েছিলাম যে 2021 জুলাই মাস থেকে যখন যেসব নেতা এই বক্তৃতা করছেন তারা অফুরন্ত সময় পাবেন। আর সবচেয়ে বেশি আসল কথা হচ্ছে সুরাত, আহমেদাবাদ, ভাদোদরায় সবচেয়ে বেশি শ্রমিক হচ্ছে বাঙালি শ্রমিক, মুর্শিদাবাদের সংখ্যালঘু বাঙালি শ্রমিক, হাওড়া, ডোমজুর, হুগলি, বর্ধমানের একটা অংশ, পশ্চিম মেদিনীপুরের একটা পার্ট, সব ভর্তি আছে। তারা প্রতিনিয়ত আমাদের সঙ্গে যোগাযোগ রেখে চলেছেন। আমফানের সময় যোগাযোগ রেখেছেন, করোনা অতিমারির সময়, বিভিন্ন সমস্যায় বিজেপির সঙ্গে তাদের যোগাযোগ আছে। বিভিন্ন সময় আমরা তাদের সঙ্গে গুজরাট নির্বাচনে তাদের মধ্যে প্রচার করতে যাই, প্রতিনিয়ত বিজেপি অফিসে তাদের ফোন আসে। তো তারা এত কম বেতন পাচ্ছে, এর আগে আমরা তো অসহায়, মানে এক প্রকার আমরা তো ইনকম্পিটেন্ট। আমরা ওখানে বাঙালি শ্রমিকদের উপযুক্ত মাইনে দিতে পারছি না, এখানেও কাজ নেই বলে তো ওখানে চলে যাচ্ছে। তাদের নিয়ে আন্দোলনের দায়িত্ব এখন তৃণমূল কংগ্রেসকে নিতে হবে যদি বিরোধিতা করতে চান। এই মুহূর্তে সারা ভারতবর্ষের সবচেয়ে বেশি কর্পোরেশন, মিউনিসিপ্যালিটি ভারতীয় জনতা পার্টি দ্বারা পরিচালিত, সারা দেশে ধারে কাছে অন্য কোনো দল নেই।
খালি গুজরাট নিয়ে প্রসঙ্গ হচ্ছে, এবার কেন্দ্র গুজরাট, আক্রমণের মূল লক্ষ্য গুজরাট, আক্রমণের মূল লক্ষ্য কিম্ভূত কিমাকার হদল কুতকুত, সেই জন্য আমরা এটাকে সামনে নিয়ে আসছি। আমরা তো নির্বাচন সর্বস্ব রাজনীতি করি না। আমরা পশ্চিমবঙ্গেও যে রাজনীতি করছি সেটা শুধুমাত্র পশ্চিমবঙ্গের ক্ষমতার সরকার পরিবর্তনের রাজনীতি করছি না, আমরা পরবর্তী প্রজন্মের কথা চিন্তা করে রাজনীতি করছি। গুজরাতের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে, যিনি আগের মুখ্যমন্ত্রী ছিল তার বিরুদ্ধে, আজকের যিনি স্বরাষ্ট্রমন্ত্রী অতীতে মন্ত্রী যিনি ছিলেন তার বিরুদ্ধে, গুজরাট সরকারের বিজেপি কোনো নেতার বিরুদ্ধে সারদা নারদার মতো কোনো চিটফান্ডের অভিযোগ নেই। ভাই সবাইয়ের ভাই এমনি উত্তরপ্রদেশে প্রচণ্ড গরম, আর তারপরে এর জানলা খোলা, এসি ব্যবহার করেন না। যোগী আদিত্যনাথের ঘরে কোনো এসি নেই, ঢিল ছুঁড়লে সরাসরি গায়েই লাগবে, সেটা উনি জানেন। হাতরাসের ঘটনার পরে আর কামদুনির ঘটনার পরে, এই দুটো পরে নিয়ে পাশাপাশি রেখে কোন অবস্থায় অপরাধীরা আছে বিচার করলে বোঝা যাবে কোথায় সুরক্ষিত। গুজরাটের জনসংখ্যা কোনো বেসিক মিনাস, সে এই ঘটনা নিন্দা করার কোনো ভাষা নেই, কিন্তু তার পরিণতি কী হবে সেটা একটু অপেক্ষা করে দেখলে ভালো হয় না? হাতরাসে যে ঘটনা ঘটেছে তারপরে সরকারের পদক্ষেপ, সরকারের সিদ্ধান্ত, কি ঘটনা ঘটেছে, আর কামদুনিতে যে ঘটনা ঘটেছে তারপরে সরকার কি করেছেন, এই দুটোকে পাশাপাশি রেখে চিন্তা করা উচিত। কোনো অপরাধী পার পাবে না, একদম পাতাল থেকে তুলে আনবে। হ্যাঁ, আমি এর পরিসংখ্যান দিয়ে রাখলে মানে সমগ্র মহিলাদের বা কি বলবো আর কি অপমান করা হয়, এ ধরনের ঘটনা তো কোনো সুস্থ মানুষ কামনা করে না। সমস্ত ক্ষেত্রে যে সরকার নির্ধারিত করেছে এরকমই ব্যাপার নয়। আর যোগী আদিত্যনাথ নিশ্চয়ই কাউকে মধ্যে কোনো স্টিমুলেন্ট বিতরণ করেননি যাতে প্রবণতাটা বেড়ে যায়। তো আমার মনে হয় এগুলো অত্যন্ত অনাকাঙ্ক্ষিত, দুর্ভাগ্যজনক। এটা একটা মিনাস টু হিউম্যান সিভিলাইজেশন। সময়ে সরকার নিজের শাসক যন্ত্র দিয়ে তার মোকাবেলা করতে পারবে। মানুষ কষ্টে আছে, অসুবিধা হচ্ছে গ্যাসের দাম বাড়াতে। দেশের অর্থমন্ত্রী বিষয়টি নিয়ে চিন্তিত, প্রধানমন্ত্রীকেও আমরা যে প্রধানমন্ত্রী বিষয় নিয়ে চিন্তিত। একটু অপেক্ষা করুন, অচিরেই দাম কমে যাবে। জনতার ব্রিগেড প্রধানমন্ত্রী বক্তব্য রাখবেন। এটা তো একটা বড় পরিবার, এখন ছোট কাকা ভাইপো কখন কখন কোথায় চলে আসবে, বিয়েটি থাকলে আসে না, যেরকম বোঝা যাচ্ছে না। আসছেন, সবাই আসবেন। বোঝার ভুল হয়েছে, বাংলায় তো দুর্গাপুজো হয়, দুর্গাপুজো হয় না এই কথা বলেননি, বলেছে দুর্গাপুজোর বিসর্জন নিয়ে। এটা তো সত্যই দুর্গাপুজোর বিসর্জন মহরমের একটি মিছিলের কারণে রদ করা হয়েছিল। আমাদের বক্তব্য একটাই, একই দিনে একই সময়ে একই রাস্তা ধরে সমান্তরালভাবে দুর্গাপুজোর বিসর্জন এবং মহরমের মিছিল চলবে। তোমরা আমার বটের ঝুড়িতে সুতো বাঁধো, আমি তোমাদের পীরের দরগায় চিরাগ চালি। শুধু কবিতায় নয়, বাস্তবে এটা আগামী দিনে বিজেপি সরকার করে দেখাবে। আরে যোগী আদিত্যনাথ আমি নাকি?
তার জায়গা নেই। বাংলায় বিভিন্ন জাতি ধর্মের লোকজনরা থাকেন, প্রত্যেকেই যে জয় শ্রীরাম বলবেন এরকম বাধ্যতামূলক তো নয়। সেক্ষেত্রে আপনি কি বলবেন? জয় শ্রীরাম তো কোনো ধর্মের কারণে নয়, সবাই শ্রীরাম। এই যে ইন্দোনেশিয়া পুরো রমজান মাসের মধ্যে সারাদিন উপোস করবার পরে সন্ধ্যাবেলায় আবার রামলীলা পালায় অংশগ্রহণ করে, কারণ তারা ধর্ম পরিবর্তন করেছেন, তারা তাদের পূর্বপুরুষের পরিবর্তন ঘটাননি। এটাই আমাদের যে স্ট্যান্ড। আমি আমার ধর্ম পরিবর্তন করতে পারি, কিন্তু আমার বাবা বা ঠাকুরদাদার নামটা বদলাতে পারবো না। আর ভারতীয় জনতা পার্টি যখনই পরিবর্তন যাত্রা রথ বেরোচ্ছে, রথ না, পরিবর্তন যাত্রা মানুষ ওটাকে রথ করে নিয়েছে। তো বেরোচ্ছে, তখনই দেখা যাচ্ছে যে শাসক দল বারবার বিক্ষোভ দেখাচ্ছে এবং বারবারই নানা রকম দেখিয়েছে, যেমন আমার স্ট্রিটের ঘটনাটা এবং বৃষ্টি হয়েছে, এবং গতকালকে উত্তরপাড়া ঘটনাটা করেছে বা কি বলবেন, কি মনে করছেন যে এই যে বারবার এটা, এবং শাসক দল কটাক্ষ করছে যে এটা একটা কোনো কিছু কাজ নেই, কোনো কিছু তাদের অস্তিত্ব নেই, নিজেদের প্রচারের জন্য বা সামনে ইলেকশন, তাই জন্য এই জিনিসটাই রথ বা পরিবর্তন যাত্রা। কিন্তু অনেক দিন ধরে বলছে ভাই, 2019-এর আগেও এরকম বলেছে, 18টা বিজেপি সিট পেয়ে গেছে। আমাদের ভুলের কারণে আমরা 3-4টে সিট হেরে গেছি। যত এরকম তৃণমূল কংগ্রেস বলবে তত বাড়বে। সমস্ত প্রশ্নের প্রতিক্রিয়া, মানে আমি যেসব নেতারা বলছেন, কোনো প্রয়োজন নেই। আমরা চাই তৃণমূল এ ধরনের কথা বলুক, লাগাতার বলুক। প্রতিদিন সকালে একটা প্রেস কনফারেন্স করছে, গভীর রাতে 2:30-টের সময়, যে সময় মানুষ আরেকবার জল খাবার জন্য ওঠে ঘুম থেকে, ওই সময়ও একটা প্রেস কনফারেন্স করুন। আর এভাবেই বিজেপির হোদল কুতকুতদের আক্রমণ করে যাক। পশ্চিমবঙ্গের মানুষ হৈ হৈ করে গণতন্ত্রের সবচেয়ে বড় উৎসবে অংশগ্রহণ করবে, ভোট দেবে, সরকারের পরিবর্তন করবে। মুখ্যমন্ত্রীর ভোট প্রচারের জন্য নন্দীগ্রামে জোড়া অফিস খোলা হচ্ছে, 1 নম্বর ব্লক আর 2 নম্বর ব্লক। নির্বাচনী সমস্ত বিধি উপেক্ষা করে গতকাল রাজ্যের মন্ত্রী ববি হাকিম এসডিওর অফিসে 1 ঘন্টা সময় কাটিয়েছেন। আমরা যাব নির্বাচন কমিশনে, উনি তো কমপ্লেন করছেন বিজেপির বিরুদ্ধে, কিন্তু উনি কি করেছেন? এসডিওর অফিসে এমসিসি লাগু হয়ে যাওয়ার পর এসডিওর অফিসে 1 ঘন্টা যাবৎ রাজ্যের মন্ত্রী, দায়িত্বপূর্ণ নেতা ফিরাদ ববি হাকিম, তিনি 1 ঘন্টা কি করছিলেন ওখানে হলদিয়া? প্রাক্তন আইপিএস আর আপনারা যে করোনার ওষুধে প্রধানমন্ত্রী মুখ দিয়ে বিজ্ঞাপন দিচ্ছেন সর্বত্র, সেটাই নির্বাচন। সুপ্রিম কোর্টের একটা রায় ছিল যে প্রধানমন্ত্রী ছাড়া সরকারের কোনো কাজে অন্য কারোর ছবি ব্যবহার করা যাবে না। আমাদের রায় না, বিজেপির না, সুপ্রিম কোর্টের রায়। না, আমি শেষ প্লিজ, রায় ছিল। তারপরে বেশ কয়েকটা বছর কেটে গেছে, তার কোনো পরিবর্তন হয়েছে সেই নির্দেশের জন্য? লালবাতি নিয়ে এখানে যা রায় ছিল, পশ্চিমবঙ্গের সরকার, পশ্চিমবঙ্গের নেতারা সেটা মেনেছেন। এটা নির্বাচন কমিশনের দেখবার বিষয়। সরকার যখন একটা প্রোগ্রাম নেয় তাতে এরকম ফটো থাকে, এটা তখন এটা নিয়ে কোনো হয়নি। এখন নির্বাচন চলছে, নির্বাচন চলাকালীন তারা এই প্রসঙ্গটা তুলেছেন। এখন সম্পূর্ণ যা করবে নির্বাচন কমিশন। নির্বাচন কমিশন যদি মনে করে ছবি পরিবর্তন করবে, নির্বাচন কমিশন করে দেবে। অভিযোগ তো করতেই পারে। হ্যাঁ, অলরেডি তো বলা হয়ে গেছে। কেন বারবার একটা মানুষকে বিতর্ক, মানে বিরক্ত করে তো লাভ নেই। একবার তো একটা দল বলেছে, আবার তার সময় নষ্ট করার কি আছে? আচ্ছা, ইনস্টারদের নিয়ে তৃণমূল কংগ্রেস ওয়ার্কশপ করছে কিভাবে বিজেপির মোকাবিলা করতে হবে, প্রচার করতে হবে। ববি আর জেরেগোমরা সেই ওয়ার্কশপটা করছে, আপনারা কি ভীত? আপনারা কিভাবে দিচ্ছেন? আমরা প্রচণ্ড ভীত। এই কারণেই ভীত, বেরিয়ে এসে এমন সব শব্দ উচ্চারণ করবে, আবার তখন আপনারাই আমার কাছে এসে জিজ্ঞাসা করবেন এরকম বলেছে, পাল্টা হোদল কুতকুত বলেছে, বলুন এর পাল্টা কি বলবেন। তো এই ধরনের শব্দবন্ধ যে শিখিয়ে দিচ্ছে তৃণমূল, বলবার সময় প্রতিক্রিয়া দেওয়ার শব্দ খুঁজে পাবো না, সেই জন্যই আমরা ভীত। হ্যাঁ, আমাদের পুরো বিষয়টাই সম্পৃক্ত। সারা দেশ জুড়ে একটা হাওয়া উঠেছে নরেন্দ্র মোদী। মানুষ নরেন্দ্র মোদীর মধ্যে পরিবর্তন উন্নয়নটা এক জায়গায় করে ফেলেছেন। ফলে যারা আসছেন তারা মোটামুটি ভাবধারায় সম্পৃক্ত হয়ে গেছেন। তারা নরেন্দ্র মোদীর নেতৃত্বে, প্রত্যেকেই কনসাস পলিটিক্যালি শিক্ষিত মানুষজন, সারা দেশে নরেন্দ্র মোদীর নেতৃত্বে কিভাবে সরকার চলেছে এবং বিশ্বের আঙিনায় যেভাবে ভারতবর্ষ সমাদৃত হয়েছে, প্রাসঙ্গিক হয়ে উঠেছে, এবং যেভাবে নরেন্দ্র মোদী পৃথিবীর সবচেয়ে জনপ্রিয়তম রাজনৈতিক ব্যক্তিত্ব হয়ে গেছেন, আমার মনে হয় এইসব ঘটনা প্রবাহের সঙ্গে তারা যুক্ত থেকেই তাদের নতুন করে কিছু শেখাবার দরকার নেই। আর বাংলার লোক একটু রাজনীতি বেশি বোঝে। বিজেপির সমালোচক হিসেবে পরিচিত অভিনেত্রী তাপসী পান্ডু
হচ্ছে রাজনৈতিকভাবে পরিকল্পিত আক্রমণ। কারোর ভাই যদি কানের পিছনে একটা ফোঁড়া বেরোয় কিংবা মাথার মধ্যে কিছু চুল ওঠে, হঠাৎ বেশি চুল পড়ে, তার জন্য কি কেন্দ্রীয় সরকার দায়ী বা সমস্ত কিছুর মধ্যে বিজেপি ঢুকবে? এটা তো হতে পারে না। এই দুজনকে বেছে বেছে টার্গেট করে একেবারে যাওয়া হলো তো। আমি বুঝতে পারছি না যে কোনো ঘটনা, তার মানে সমস্ত কিছু করে যাবার আগে যেরকম আমাদের এখানে একবার বলা হয়েছিল সংখ্যালঘু হসপিটাল তৈরি হবে, মানে নতুন একটা ব্লাড টেস্ট, আমরা তো টিসি ডিসিএসআর T3 T4 CH এইসব জানি, হ্যাঁ, তা হিমোগ্লোবিন এখন একটা নতুন তাহলে টেস্ট করতে হতো, টেস্ট করে দেখে বুঝতে হতো যে সংখ্যালঘু কি সংখ্যাগুরু, সেরকম যেরকম ব্যাপার, তাহলে তো এরকম সিস্টেম তাহলে তো ইডি ইনকাম ট্যাক্সের করতেও করতে হয়, প্রথমে ব্লাড টেস্ট বিজেপির বিরুদ্ধে, তারপরে রেড। এ তো হয় না এসব। প্রাক্তন IPS হুম। হুমায়ুন কবির, হুম। চন্দ্রনগরের সিপি, তিনি মানে তৃণমূল প্রাক্তন, মানে আইপিএস যখন ছিলেন, মানে তৃণমূল কর্মী ও আইপিএস অফিসার, এটা বলুন। হ্যাঁ, তো উনি একটা জিনিস কটাক্ষ করে বলেছেন যে ভারতের যে সিবিআই তদন্ত সেটা নিয়ে যথেষ্ট সন্দেহ আছে এবং তার মেরুদণ্ড বিকিয়ে গেছে, কিন্তু এদিকে মাননীয় মুখ্যমন্ত্রী বারবার কিন্তু যে কোনো কারণে সিবিআই তদন্ত দাবি করছেন, তাহলে দুটোর মধ্যে কি বড্ড ব্যালেন্সের অভাব হচ্ছে, কি বলবেন আপনি? পাণ্ডু হাটের কথাটা মনে করিয়ে দেবো, আমি এসব করি না তাই। स्वराज पार्टी लीडर এক সেকেন্ড। যখন উনি নিজেকে অরাজনৈতিক বলতেন, কোনো রাজনৈতিক দলের সমর্থক নয় বলতেন, তখনই আমাদের গলি মারো গদ্দারো কো স্লোগানটাকে তিনি বদল করেছেন। হুগলি জেলায় আপনারা যারা এখানে সংবাদ মাধ্যমে বসে আছেন, প্রত্যেকের কাছে ফুটেজ আছে। কলকাতায় স্লোগানের কাউন্টার স্লোগান হয়েছিল ওখানে। আমাদের ওখানকার যিনি সাংসদ আছেন লকেট চ্যাটার্জির মিছিলের সামনে ছিলেন, গোটা মিছিল ধরে সেখানে স্লোগান হয়েছে কিছুক্ষণের জন্য, গলি মারো গদ্দারো কো, তারপরে থামানো হয়েছে। পার্টি বলেছে এই স্লোগানকে আমরা এন্ডোর্স করি না। পরের দিন পুলিশ সুমোটো কেস করলো। তৃণমূল কি গদ্দারো কো আমরা চ্যালেঞ্জ করেছিলাম, একটা ফুটেজ দেখান। তা এই হচ্ছেন উনি, আগে স্ত্রীকে পাঠিয়েছিলেন, এই মহান কাজটি করে দেওয়ার পরে উনি তৃণমূল কংগ্রেসে যোগদান করেছেন। নিরপেক্ষতা কার আছে আর কার কত মেরুদণ্ড সহজ, এটা আর নতুন করে বাংলার রাজনীতির সাথে মানুষকে বোঝাবার প্রয়োজন নেই। যে যত বেশি দিনের বেলায় বিজেপিকে আক্রমণ করে, সে তত গভীর রাতে, মানে আক্রমণের পারদ যদি 1 ডিগ্রি 2 ডিগ্রি হয়, তাহলে ওদিকে রাত 1টা 2টো, 3rd ডিগ্রি হলে 3টে ফোন আসবে, আছি, চিন্তার কারণ নেই, রাত্রে তার ফোন আসবে। এভাবে এটাই তৃণমূল। হ্যাঁ, একটা অন্য প্রসঙ্গ জিজ্ঞেস করি, আপনারা তো কালকে বৈঠক হুম। হুম 2016 বিধানসভা নির্বাচনে যারা জিতেছে হুম তারা কি সবাই এবার প্রার্থী হচ্ছে? জেতার মধ্যে বিজেপিও ছিলেন, 3 জন আমাদের আছেন, আরও যোগ দিয়েছেন, পরে আছেন, তারপরেও আমাদের জিতেছে লোক, তৃণমূল আছে। জেতা এমএলএ হলেই যে নির্বাচনে প্রার্থী তাকে করা হবে, এই প্যারামিটারটা নেই। स्वराज पार्टी लीडर योगेंद्र यादव ने अनाउंस किया है कि जो जो पोल बाउंड स्टेट्स है वो वहां पर जाएंगे, पब्लिक मीटिंग करेंगे और जो आम लॉ लाया गया है बीजेपी की तरफ से, सेंट्रल गवर्नमेंट की तरफ से, वो लोग कहेंगे कि आप बीजेपी को वोट ना दे। कितना इफेक्ट करने वाला है? पहली प्रचार जो होगी 12 तारीख कोलकाता से, মানে শুধু স্বরাজ পার্টি নয়, ওই সংযুক্ত কিষাণ মোর্চা এটা করে। क्योंकि एक बड़ा एजुकेशन हुआ है किसान को लेकर। 12 তারিখ থেকে ওরা কলকাতায় প্রচার শুরু করবে, নো ভোট টু বিজেপি। গণতান্ত্রিক দেশ, ওর হিন্দিতে লাগবে। ये लोकतांत्रिक देश है, सभी आ सकता है। ऐसे तृणमूल तो पहले ही बोल चुके हैं, जब किसी का उत्तर भारत के किसी का गुटखा की थूक से हम लोग पश्चिम बंगाल की लोहे का ऊपर जंग पड़ने नहीं देंगे। तो पहले वो देख लेना चाहिए तृणमूल को, अगर किसी गुटखा को, पान पराग वाला ये लोग तो नहीं है, ये देखना चाहिए। हम लोग तो पूरा एक होलिस्टिक अप्रोच लेकर हम लोग काम करते हैं, एक कोहेसिवनेस है हमारा थिंकिंग का भीतर। तो हम लोग चाहते हैं लोकतंत्र की दायरे पर जिसका मत है वही आ सकता है, प्रचार कर सकता है, हमारा खिलाफ भी बोल सकता है। लोकतंत्र में विपक्ष का रहना बहुत जरूरी है। अगर किसी भी मुद्दा देश में चले और सब चुनाव में उसका लेकर बात है, और हम लोगों के पास सिर्फ उसको यही आग्रह रहेगा, भाई देखिए अब लोग आ रहे हैं, बहुत बढ़िया है, विरोध करिए, और उसका साथ साथ एक बार जाकर पश्चिम बंगाल का जो नीलसादा वाला किसान मंडी है उसमें भी घंटा भर समय बिताकर आइए।
और किसी किसान के घर में जाइए, खाना खाइए, पूछिए उसको एमएसपी मिला के नहीं। जो आलू का किसान है उन लोगों के पास जाइए। जब आपका घर में जब सुसाइड कर लिया लोगों ने, तो उसका बाद सरकार के पक्ष से कौन कौन पहुंचा था, क्या बोला था सरकार, इसका भी एक बार दायरे ले ले। उसका साथ साथ अभी सारे किसान का आमन धान का सिचुएशन क्या है ये भी पूछ ले। आलू जो जिसने उसका कल्टीवेट किया है, जिसका खर्चा हुआ बीघा प्रति कम से कम 27,000 से लेकर 31,000 रुपया तक आज मार्ट में कितना उसका कीमतें मिल रहे हैं, उसका भी एक बार दायरा कर लीजिए और आइए प्रचार करिए। हम लोग तो रेडी है ना, हम लोग तो चाहते हैं सब एक साथ हो जाए भाईजान के सभा का माफी। এই সব তৃণমূলের নেতাদের কারণেই না বলে বুঝে গেছি, এই সব নেতাদের কারণেই, তৃণমূলের কারণেই মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো একদম এই ধরনের জনসম্মোহিনী ক্ষমতা, এত বিরাট একটা রাজনৈতিক ব্যক্তিত্বকে আজকে ওখানে গিয়ে সবার পাপ কাঁধে নিয়ে ওইখানে গিয়ে এখন দাঁড়াতে হচ্ছে এদের কারণেই। এর কারণ হচ্ছে যে এরা নিজেরা এমন অবস্থা তৈরি করেছে এলাকায় যে নিজেরা কেউ কোনো নির্বাচনও ফেস করতে পারছে না, কথা বলতে পারছে না, সমস্ত এখন মুখ্যমন্ত্রীর কোর্টে বল দিতে চাইছে। মুখ্যমন্ত্রী এই সিদ্ধান্ত নিয়ে কার্যতভাবে তো কাকে বড় করে দিলেন সেটা আমার জানা নেই, তবে মুখ্যমন্ত্রীর এই সিদ্ধান্তের মধ্যে দিয়ে একটা জিনিস উনি বোঝাতে চাইছেন মানুষকে যে 294টা কেন্দ্রেই উনি প্রার্থী, আর আমরা 294টা কেন্দ্রেই আলাদা আলাদা প্রার্থীর বিরুদ্ধে লড়াইটা নিয়ে যাব। এই দুই ফেজে আমরা নির্বাচন চাইছি। হুম, আমার মনে হয় বিজেপি এ ধরনের কোনো কর্মসূচি গ্রহণ করে না। বিজেপির পলিটিক্সটা কোনো অবস্থাতেই রিঅ্যাক্টিভ মোডে নেই। সাধারণত কী হয়, শাসক দল কোনো সিদ্ধান্ত নেয়, বিরোধী রাজনৈতিক দল তার প্রতিক্রিয়া দেয় বা তার পাল্টা একটা প্রোগ্রাম করে। কিন্তু এক্ষেত্রে হচ্ছে যে ধারাবাহিকভাবে যেটা চলছে, বিজেপি কোনো প্রোগ্রাম করছে, বিজেপি কোনো বড় র্যালি করছে, তার কাউন্টার তৃণমূলে হয়ে চলে যাচ্ছে। তো সেই যখন আমরা রিঅ্যাক্টিভ মোডে নেই, যখন আমরা এজেন্ডা সেট করছি, তখন তো আর এটার কোনো প্রশ্ন নেই। আর বিজেপি কোনো মুখ্যমন্ত্রী আসবেন আর তাকে দেখে জয় শ্রীরাম করবে এরকম বিজেপির এটা এজেন্ডাতেও নেই, বিজেপি ভাবে চলেও না। হ্যাঁ, তবে এটা ঠিক বলছি যে জনতার ব্রিগেডে প্রধানমন্ত্রী যে বক্তব্য রাখবেন, তিনি যে সুর লয় তাল যেসব আছে ওগুলো তিনি ঠিক করে দেবেন। তার পরদিন থেকে 8 তারিখ থেকে বা 7 তারিখ সন্ধ্যাবেলা থেকেই সেটাকে ঘিরেই পশ্চিমবঙ্গের রাজনীতি আবর্তিত হবে এবং সেটাই ভবিষ্যতে দিক নির্দেশ দেবে। আমার 2007 সালে নন্দীগ্রামে প্রায় 303 জন তৃণমূল কর্মীর নামে ফৌজদারি মামলা হয়েছে এবং সেই ফৌজদারি মামলা প্রত্যাহারের জন্য রাজ্য সরকার আজকে আবেদন করেছে এবং এটাতে হাইকোর্ট রিয়াক্ট করেছে। হাইকোর্ট বলেছে যে ফৌজদারি মামলা প্রত্যাহার এটা একটা অত্যন্ত অপরাধ বলে হাইকোর্ট রিয়াক্ট করেছে। এটা নিয়ে কিছু বলবেন, মানে আপনারা এর আগে আনিসুর রহমানের না, এটাই তো তৃণমূলের দস্তুর, এটাই পরম্পরা, এইভাবেই তৃণমূলের রাজনীতি চলেছে। আমরা কোর্ট টোটের মধ্যে নেই, আমরা কোর্টের প্রতি পুরো সম্মান রেখেই বলছি। আমাদেরও কোর্টে যেতে হচ্ছে, আমরা কোর্টেও আছি, মাঠেও আছি। আমরা মাঠে তৃণমূল কংগ্রেসকে হারিয়ে দেবো। আনিসুর রহমান সিঙ্গেল বেঞ্চে বলেছেন যে মামলা প্রত্যাহার করা যাবে না। তারপরে আজকে আনিসুর রহমানের আইনজীবী ডিভিশন বেঞ্চে গেছে, ডিভিশন বেঞ্চে গিয়ে বলেছে যে সিঙ্গেল বেঞ্চে এক কথা রায় দেওয়া হয়েছে, না কথা না শুনে আনিসুর রহমানকে নিয়ে সরকারি আইনজীবীর এই তৎপরতা। চারিদিকে তো তৎপরতা তুঙ্গে। আমরা এখন 7 তারিখে এত মানুষ আসবেন চারদিক থেকে,
আমরা অর্গানাইজ করে যেরকম আমাদের একটা সিস্টেমের মধ্যে দিয়ে আসে, জেলা মণ্ডলের ব্যাপার স্যাপার আছে, তার বাইরে এত লোক চলে আসবে, তাদের আমরা কি করে ম্যানেজ করব সেটা নিয়ে সেই কাজে আমরা ব্যস্ত। ওই কোর্টে কে কাকে বললো ওসব। শ্রমিকদা, আপনি বলেছিলেন, শ্রমিকদা, হুম। আপনি বললেন যে ব্রিগেডে আপনারা শেষ করো। বিশিষ্ট ব্যক্তিত্বদেরকে আমন্ত্রণ জানাবেন, কয়েকটা নাম বা কাদের কাদের আনার সম্ভাবনা, মানে কাদেরকে আপনারা নিমন্ত্রণ করেছেন সেটা কি জানাবেন? প্রচণ্ড গরম তো নিমন্ত্রণ কি করা হয়েছে, তো আমাদের এখানে বিশিষ্ট হতে গেলে তো মানুষের বয়স হয় একটু, তো তারা এই গরমের মধ্যে আসতে পারবেন কি না সব ক্ষেত্রে আমরা জোরজারে করছি না, প্রত্যেকেই ইচ্ছা প্রকাশ করেছেন, অনেকের কাছেই যাওয়া হয়েছে, কেউ কেউ আমাদের লিখিত দিয়েছেন, মানে অভিনন্দন বার্তা শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন, তাদের কাছে আমরা এর জন্যও যাচ্ছি। আবার আমাদের যে ম্যানিফেস্টো তৈরি হবে, জনতার ম্যানিফেস্টো, তারাও সাজেশন আমরা প্রত্যেকের থেকে চাইছি, সমাজের সর্বস্তর থেকে। তালিকায় কি মিঠুন চক্রবর্তী, প্রসেনজিৎ এদের নাম টাম আছে? সৌরভ গাঙ্গুলি। প্রচুর, আমি তো বলছি মিঠুন চক্রবর্তীও তো মনে হয় একটু শারীরিকভাবে অসুস্থ ছিলেন, বিশ্রামে ছিলেন অনেক দিন, সিনেমাটা দেখিনি। মিঠুনও তো আমাদের সৌরভ গাঙ্গুলি তো বিশ্রাম নিচ্ছেন। আমরা প্রত্যেকেরই দ্রুত সুস্থতা কামনা করি, আরও বেশি তারা সাবলীল সরলভাবে আসুন, তাদের নিজের নিজের জগতে আরও সমৃদ্ধ করুন, এটাই আমাদের কাম্য। শ্রমিকরা প্রার্থী তালিকা এখনো ঘোষিত হয়নি, কিন্তু তার আগেই পান্ডুয়াতে হিলালাল চক্রবর্তীর নামে পোস্টার পড়ে গেছে। কে সে? আপনাদেরই দলের নেতা। বিজেপিতে প্রচুর নেতা, স্বঘোষিত নেতা যদি হয়ে থাকে জানা নেই আমার। কিন্তু প্রার্থী তালিকা ঘোষণার আগেই যে এইভাবে পোস্টার পড়েছে, কি বলবেন? যারা লাগিয়েছে তাদের কপালে দুঃখ আছে, আর যার নামে পড়েছে সেও যদি নাম এটাতে পারে, ভবিষ্যৎটা মনে হচ্ছে হাফ অন্ধকার। ঠিক আছে, ছাড়ো আবার এক মিনিট লাস্ট প্রশ্ন। অনুব্রত মণ্ডল এবং আমাদের মদনদা বারবারই বলছে, এবং গত দুদিন আগে একটি প্রোগ্রামে বলেছে যে খেলা হবে, শুধু নয় সঙ্গে বিস্ফোরকের কথা বলেছে, এবং সেটা আরো ভয়ানক হতে পারে, দরকার হলে আমরা খালি ডিনামাইট এই জাতীয় কিছু একটা বিস্ফোরক করাতে পারবো, বাকি আমরা সব করাতে পারবো, খালি আমরা পা মেলার দায়িত্ব নিতে পারবো না। কি মনে করছেন এটা? আমরা বলছি খেলা হবে, লেখাও হবে, ভোটের পরে দেখা হবে। খেলাটা লুডো খেলা, নির্বাচনের ফল ঘোষণার পরের দিন বাড়ির ড্রয়িং রুমে নাতি নাতনিদের সঙ্গে সাপ মুইয়ের লুডো খেলা।